ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব। একদম নিষ্পাপ এবং চঞ্চল একটা মেয়ে এলিসা, যে বোবা ছিল ঠিকই, কিন্তু তার চোখ দিয়ে এবং তার প্রতিটা কাজের মধ্য দিয়ে তার কথা যেন ছড়ে পড়ত। সে নিজের এক আলাদা জগতে বাস করত, একটি অ্যাপার্টমেন্টের চার দেয়ালের মধ্যে বন্দি। না ছিল কোনো পরিবার, না ছিল কোনো সাথী। ঘড়ি কাটার মতো তার জীবনটা কেবল একটা নির্দিষ্ট রুটিনেই চলে যেত। প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠা, ঘরের কাজ করা, রাতে কাজে যাওয়া এবং তারপর সেই একই নিঃসঙ্গতা। কিন্তু নিষ্পাপ এলিসা কোনো রকম চাওয়া বা স্বপ্ন ছাড়াই শুধু জীবনটা কাটিয়ে যাচ্ছিল। এলিসা জন্ম থেকেই অনাথ ছিল। জন্ম নেয়ার পরই তাকে একটি নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ তাকে বাঁচিয়ে একটি অনাথ আশ্রমে ভর্তি করে দেয়। তারপর থেকে তার পুরোটা শৈশব ওই অনাথ আশ্রমেই কাটে। ছোটবেলা থেকেই তার গলায় একটি আঘাতের দাগ ছিল। দেখে মনে হতো যেন কেউ নখ দিয়ে তার গলা খামচে ধরেছে। ডাক্তারদের বিশ্বাস ছিল যে ওই আঘাতটি তার ভোকাল কর্ড নষ্ট করে দিয়েছে, সেই কারণেই সে কথা বলতে পারত না। কিন্তু এলিসা এটিকে কখনোই নিজের দুর্বলতা মনে করেনি। সে আত্মনির্ভরশীল ছিল এবং নিজের জীবন চালানোর জন্য একটি সরকারি রিসার্চ ফ্যাসিলিটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। পুরো জীবনে এলিসা কেবল দুজন মানুষের সঙ্গ পেয়েছিল, যার মধ্যে একজন ছিল তার বয়স্ক প্রতিবেশী জাইলস, যে নিজেও জীবনে ভীষণ একা ছিল। সে একজন চিত্রশিল্পী ছিল এবং একটি বিজ্ঞাপনী সংস্থার জন্য পোস্টার তৈরির কাজ করত। আর দ্বিতীয়জন ছিল জেলডা, যে ছিল এলিসার সহকর্মী। জেলডা এলিসার ইশারার ভাষা বুঝতে পারত এবং তার কণ্ঠস্বর হয়ে থাকত। সময়টা ছিল 1960-এর দশক, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছে। আমেরিকা এবং রাশিয়া দুইটি দেশই সুপার পাওয়ার বা পরাশক্তি হওয়ার দৌড়ে লিপ্ত ছিল এবং একে অপরের উপর গুপ্তচর বৃত্তি করত। আমেরিকার বাল্টিমোর শহরে যে রিসার্চ ফ্যাসিলিটিতে এলিসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, সেখানেও একটি গোপন গবেষণা চালানো হচ্ছিল। সেদিন রাতে এলিসা তার সহকর্মী জেলডার সঙ্গে কাজে চলে এসেছিল। এলিসা এবং জেলডা ছিল ওই ফ্যাসিলিটির সবচেয়ে পুরনো পরিচ্ছন্নতা কর্মী, তাই গোপন ঘরগুলো পরিষ্কার করার দায়িত্ব তাদেরকেই দেওয়া হতো। তারা দুজনে একটি ল্যাব পরিষ্কার করায় ব্যস্ত ছিল। ঠিক সেই সময়ই কর্নেল রিচার্ড স্ট্রাইকল্যান্ড তার দলবল নিয়ে সেখানে হাজির হলো। আজ থেকে রিচার্ড ওই ফ্যাসিলিটিতে একটি গোপন গবেষণা শুরু করতে চলেছে। সে একটি বড় ট্যাঙ্কে করে কোনো একটি জিনিস নিয়ে এসেছিল। ট্যাঙ্কটির ওপরের অংশটি ছিল কাঁচের, যার ফলে ভেতরের স্বচ্ছ পানি দেখা যাচ্ছিল, কিন্তু পানিটি বেশ ঘোলাটে ছিল, তাই পানির ভেতরে ঠিক কী রয়েছে তা দেখতে পাওয়া কঠিন ছিল। রিচার্ড তার বিজ্ঞানীদের সাথে কথা বলতে শুরু করলো। ঠিক সেই সময় সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে থাকা এলিসা কৌতূহলবশত সেই ট্যাঙ্কটি উঁকি দিয়ে দেখতে লাগলো। সে কাঁচের ওপর তার হাত রাখলো। ঠিক তখনই হঠাৎ কুমিরের মতো একটা থাবা সজোরে কাঁচের ওপর এসে আঘাত করলো। এলিসা ঘাবড়ে গিয়ে পিছু হটে গেল। ঠিক তখনই ফ্যাসিলিটির সিকিউরিটি ইনচার্জ এলিসা এবং জেলডাকে ল্যাব থেকে বের করে দিল এবং ল্যাবের দরজা বন্ধ করে দিল। এরপর কিছুদিন পর এলিসা এবং জেলডা ল্যাবের বাইরে করিডোর পরিষ্কার করছিল। তখনই হঠাৎ রিচার্ড জখম অবস্থায় ল্যাব থেকে বেরিয়ে এলো। তার দুটো আঙ্গুল কেটে আলাদা হয়ে গিয়েছিল এবং তার হাত থেকে রক্তের ধারা ছুটছিল। সে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই কয়েকজন বিজ্ঞানী দৌড়ে সেখানে এলো এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেল। যদিও এলিসা ও জেলডার এসব বিষয়ে নাক গলানোর কোনো অনুমতি ছিল না, তাই তারা এই ঘটনাটি সম্পর্কে জানার কোনো চেষ্টাও করেনি। কিছুক্ষণ পর এলিসা ও জেলডা যখন তাদের দুপুরের খাবার খাচ্ছিল, ঠিক তখনই সিকিউরিটি ইনচার্জ ফ্লেমিং সেখানে এলো। সে সেই মুহূর্তেই তাদের দুজনকে পরিষ্কার করার জন্য ল্যাবে নিয়ে এলো। সেখানে তারা দেখলো যে ল্যাবের চারদিকে শুধু রক্ত ছড়িয়ে রয়েছে। ফ্লেমিং তাদের 20 মিনিটের মধ্যে ল্যাবটি পুরোপুরি পরিষ্কার করার নির্দেশ দিল, যার পর তারা দুজনে কোনো প্রশ্ন না করেই নিজেদের কাজে লেগে পড়ল। এই সময়েই এলিসা রিচার্ডের কেটে যাওয়া দুটো আঙ্গুল সেখানে পড়ে থাকতে দেখতে পেল, কিন্তু সেগুলোর দিকে তাকিয়ে এলিসার মনে বিন্দুমাত্র ভয় বা ঘৃণার ভাব এলো না। সে কোনো দ্বিধা ছাড়াই আঙ্গুলগুলো হাত দিয়ে তুলে একটা প্যাকেটের মধ্যে ভরে দিল। কিন্তু অন্যদিকে জেলডা নাক কুঁচকাতে কুঁচকাতে ফ্লেমিংদের ডাকার জন্য দৌড়ে গেল। ঠিক এই সময়েই এলিসা পেছনে জল ভর্তি একটি কাঁচের চেম্বারে কিছু একটা নড়াচড়া টের পেল। জলের ভেতরে তার একটি ছায়ার মতো নজরে এলো। এলিসা যখন সেই চেম্বারের কাছাকাছি গেল, তখনই সে এমন কিছু দেখলো যাতে তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কাঁচের চেম্বারে জলের ভেতরে একটি অদ্ভুত জীব বন্দী ছিল, যা দেখতে ছিল মানুষ এবং কোনো জলজ প্রাণীর এক মিশ্র রূপ বলে মনে হচ্ছে। যদিও এলিসা তাকে দেখে অবাক হয়েছিল ঠিকই, কিন্তু সে একটুও ভয় পায়নি। সে কাঁচের উপর নিজের হাত রাখলো। এটা দেখে সেই জিপটিও এলিসার দিকে নিজের হাত বাড়িয়ে দিল, কিন্তু তখনই সেখানে কারো পায়ের শব্দ পাওয়া গেল, যা শুনে সেই জিপটি সেখান থেকে চলে গেল এবং এলিসাও সেই চেম্বার থেকে দূরে সরে গেল। সে ছিল
জেলডা, যে ফ্লেমিংকে সেখানে নিয়ে এসেছিল। এলিসা ফ্লেমিংকে রিচার্ডের আঙ্গুলগুলো বুঝিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। এরপর পরের রাতে যখন ফেসিলিটির সমস্ত স্টাফ বাড়ি চলে গেল, এলিসা আরও একবার চুরি করে ল্যাবের ভেতর ঢুকলো। এলিসা ওই ল্যাবটি পরিষ্কার করত, তাই তার কাছে ল্যাবটির পাস ছিল। এলিসা দেখলো যে আজ এই জিপটিকে জল ভর্তি একটি পুলে ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এলিসা একটা ডিম ছিলে সেই জিপটিকে দেখালো। সেই জিপটি সঙ্গে সঙ্গে জল থেকে বেরিয়ে এলো। এলিসা সেই ডিম থেকে এক কামড় খেয়ে বাকিটা জিপটিকে দেখিয়ে দিল যে এটা খাওয়ার জিনিস। তারপর সেই ডিমটি সেই জিপটির দিকে বাড়িয়ে দিল, কিন্তু জিপটি এলিসাকে বিপদ মনে করে তার উপর রাগে গড়গড় করে উঠল। এলিসা ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তার মধ্যে সাহসের কোনো অভাব ছিল না। সে ইশারায় সেই জিপটিকে বলল যে ভয় পেও না, সব ঠিক আছে। তারপর ডিমটি পুলের ধারে রেখে দিল। জিপটি এক ঝটকায় ডিমটি ছিনিয়ে নিয়ে আবার জলে ফিরে গেল। এটা দেখে এলিসা মনে মনে মুচকে হাসতে হাসতে ল্যাব থেকে বেরিয়ে এলো। সেই সময় জেলডা ল্যাবের বাইরেই ছিল। সে এলিসাকে বলল যে রিচার্ড তাদের দুজনকে কেবিনে রেখেছে। কয়েক মিনিট পর তারা দুজনে রিচার্ডের কেবিনে বসলো। অপারেশন করিয়ে রিচার্ড তার দুটো আঙ্গুল আবার ঠিক করে নিয়েছিল। রিচার্ড এলিসা ও জেলডাকে বলল, আমার বিশ্বাস তোমরা দুজনেই ল্যাবে থাকা সেই জিপটিকে দেখেছ যে আমার আঙুল কেটে দিয়েছিল। আমি ওই জিপটিকে অ্যামাজন নদী থেকে ধরে এনেছি। আমাকে এটা বলার দরকার নেই যে জিপটা কতটা বিপজ্জনক। যদিও জিপটি দেখতে মানুষের মতো, তবুও তাকে মানুষ মনে করার ভুল করো না। ল্যাব পরিষ্কার করার সময় সবসময় ওই জিপটি থেকে দূরে থাকবে। এই সতর্কবার্তা দিয়ে রিচার্ড তাদের যাওয়ার অনুমতি দিল। যদিও রিচার্ডের মানসিকতা যেমনই হোক না কেন, এলিসার কিন্তু ওই জিপটির প্রতি সহমর্মিতা জন্মাতে শুরু করেছিল। সে সেই বোবা জিপটির মধ্যে নিজেকেই খুঁজে পাচ্ছিল। পরের রাতে সমস্ত স্টাফ চলে যাওয়ার পর সে আরও একবার সেই জিপটির জন্য ডিম নিয়ে এলো। সেই সঙ্গে এবার সে তার জিনিসের মধ্যে একটি মিউজিক প্লেয়ারও লুকিয়ে নিয়ে এসেছিল। সে পুলের ধারে ডিমটি রাখলো এবং গান বাজাতে থাকলো। মিউজিকের সুর শুনে সেই জিপটি অত্যন্ত কৌতূহল নিয়ে জল থেকে বেরিয়ে এলো। সে জিপটি মিউজিক উপভোগ করতে পারছিল। এখন তার এলিসার সঙ্গ ভালো লাগতে শুরু করেছে। এলিসা প্রতিদিন তার জন্য ডিম নিয়ে আসতো এবং সেই জিপটির পছন্দ অনুযায়ী তাকে প্রতিদিন নানা ধরনের গান শোনাতো। পাশাপাশি সেই জিপটিও এলিসার ইশারার ভাষা শিখতে শুরু করেছিল। এভাবে এলিসা ও সেই জিপ দুজনেই একে অপরের প্রতি বেশ ভালো লাগা তৈরি হয়ে গেল। ঠিক সেই সময় একদিন ফ্যাসিলিটির চিফ সায়েন্টিস্ট এলিসাকে ওই জীবের সাথে দেখে ফেলে। এতদিন পর্যন্ত রিচার্ড এবং বাকি বিজ্ঞানীরা ওই জীবটিকে কেবল একটি পশুবৎ প্রাণী মনে করেছিল, কিন্তু এলিসা ও সেই জীবটিকে একে অপরের সঙ্গে ইশারায় কথা বলতে দেখে রবার্ট বুঝতে পারল যে ওই জীবটি বেশ ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান। পরের দিন সকালে রবার্ট এক নির্জন জায়গায় কারোর সাথে দেখা করতে এলো। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি সেখানে এসে থামলো। গাড়িতে থাকা লোকটা রবার্টের কাছে একটা পাসওয়ার্ড চাইল। পাসওয়ার্ড মিলে যাওয়ার পর সে তাকে একটা রেস্তোরাঁর কিচেনে নিয়ে গেল। সেখানে রবার্টের সাথে দেখা হলো দুই রাশিয়ান ব্যক্তির। তখনই তারা রবার্টকে দিমিত্রি বলে ডাকলো, যা একটি রাশিয়ান নাম। আসলে রবার্ট ছিল একজন রাশিয়ান গুপ্তচর যে দীর্ঘদিন ধরে নাম বদলে আমেরিকানদের উপর নজরদারি চালাচ্ছিল। ওই দুজন রাশিয়ান লোক ছিল রবার্টের সহচর, যাদেরকে রবার্ট ওই জিপটির তথ্য দিতে এসেছিল। রবার্ট তাদের ওই জিপটি সম্পর্কে এ পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য দিল এবং জানালো যে সেই জিপটি ইশারায় ভাষা ও সঙ্গীত বুঝতে পারে। রবার্ট নিশ্চিত ছিল যে সেই জিপটি বুদ্ধিমানও বটে এবং যদি তা সত্যি হয় তবে আমেরিকার হাতে একটি শক্তিশালী অস্ত্র চলে যাবে। তাই রবার্ট এবং তার সঙ্গীদের যত দ্রুত সম্ভব ওই জিপটিকে চুরি করে নিজের দেশে নিয়ে যাওয়ার কথা বলল এবং সেখান থেকে বেরিয়ে পড়ল। এরপর সেই রাতেই ফ্যাসিলিটিতে এলিসা আরও একবার লুকিয়ে সেই জিপটির জন্য ডিম নিয়ে এলো। তখনই সে দেখল যে সেই জিপটি ভীষণভাবে জখম হয়ে গেছে। আজ সেই জিপটিকে জলের বাইরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাকে খুব খারাপভাবে টর্চার করা হয়েছিল। তাকে দেখে এলিসা অস্থির হয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে কারো আসা শব্দ পাওয়া গেল, যা শুনে এলিসা এক কোণায় লুকিয়ে পড়ল। ঠিক তখনই রিচার্ড এয়ারফোর্সের জেনারেল ফ্রাঙ্ককে সেই ল্যাবে নিয়ে এলো। আসলে রিচার্ডই সেই বেচারা বোবা জিপটিকে এই চরম মাত্রা পর্যন্ত টর্চার করেছিল যে সেই জিপটি ওঠার মতো অবস্থায়ও ছিল না। আসলে রিচার্ডের মনে হতো যে ওই জিপটির মধ্যে কোনো জাদুকরী শক্তি আছে, যার সাহায্যে তাদের দেশ স্নায়ুযুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে ছাড়িয়ে যেতে পারবে। তাই রিচার্ড ওই জিপটিকে টর্চার করছিল যাতে সে তার শক্তিগুলো প্রদর্শন করতে পারে, কিন্তু এতদিন পর্যন্ত সেই জিপটির মধ্যে সে কোনো শক্তিই দেখতে পায়নি। এদিকে জেনারেল এই প্রথমবার ওই জিপটিকে দেখেছিল। সে রিচার্ডকে জিজ্ঞাসা করলো, আসলে এই জিপটা কি জিনিস? এর উত্তরে রিচার্ড জানালো, একে আমরা আমাজন নদী থেকে ধরে এনেছি।
সেখানকার স্থানীয় লোকজন একে ঈশ্বর মনে করে এবং এর পুজো করে। একথা শুনে জেনারেল বলল, মানলাম যে এই জীবটি অদ্ভুত, কিন্তু একে তো কোনোভাবেই ঈশ্বর বলে মনে হয় না। এর জবাবে রিচার্ড বলল, এখন তো আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া ওই বোকাশোকা জঙ্গলি মানুষেরা নদীতে ফল ও ফুল খেলে এই জীবটিকে পূজা দিত। যাই হোক, এর উপর আমি যথেষ্ট চাপ সৃষ্টি করে দেখেছি যে এর মধ্যে বিশেষ কোনো শক্তি আছে কিনা। তবে যেমনটা আমি ভেবেছিলাম, এ কোনো ঈশ্বর নয়, কেবল নতুন প্রজাতির একটি প্রাণী। এ আমাদের কোনো কাজেই লাগবে না। এরই মধ্যে রবার্ট সেখানে এসে পৌঁছল। ওই জীবটির এই দশা দেখে রবার্টের মনও গলে গেল। সে রিচার্ডকে জিজ্ঞাসা করল, আপনি এই বোবা জীবটার সাথে কি করলেন? একথা শুনে রিচার্ড বলল, বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই। আমি তো কেবল এই প্রাণীটার গুণগান দেখছিলাম, কিন্তু এত কোনো কাজেই আসে না। রবার্ট বলল, স্যার, আপনি কিভাবে বলতে পারেন যে কোনো কাজের নয়? এই জীবটি জল এবং স্থল উভয় জায়গাতেই শ্বাস নিতে পারে। হতে পারে এ ফাঁকা মহাকাশেও বেঁচে থাকতে পারে। একটু ভেবে দেখুন, যদি আমরা একে মহাকাশে পাঠাতে পারি, তবে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নকেও ছাড়িয়ে যেতে পারবো। রবার্ট ওই জীবটিকে বাঁচিয়ে রেখে তার উপর স্টাডি বা গবেষণা করার কথা বলছিল, কিন্তু রিচার্ড ও জেনারেল ওই জীবটিকে কাটাছেঁড়া করে এটা জানতে চাইছিল যে সে জল ও স্থল উভয় জায়গায় কিভাবে শ্বাস নেয়। এসব শুনে সেখানে লুকিয়ে থাকা এলিসা ভেতরে ভেতরে যন্ত্রণায় ভেঙে পড়ল। এদিকে রবার্টও এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলল, জেনারেল, আপনাদের কোনো অধিকার নেই বিনা কারণে এই জীবটিকে মেরে ফেলার। এতে জেনারেল রবার্টের উপর রেগে গিয়ে বললেন, আমার ইউনিফর্মে এই স্টারগুলো দেখেছিস? এগুলোর মানে হলো আমি যা চাই তাই করতে পারি। তুই তো কি, এখানে কেউ আমাকে আটকাতে পারবে না। তাই তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু গিয়ে কর। এই কথা বলে জেনারেল রিচার্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। সবাই লেপ থেকে চলে যেতেই এলিসাও বাইরে এলো। সে কোনো অবস্থাতেই ওই জীবটিকে মরতে দিতে চাইতো না। ডিউটি শেষ করে যখন সে বাড়ি ফিরল, তখন সে তার বন্ধু জাইলসকে ওই জীবটি সম্পর্কে সব বলল এবং এও জানালো যে রিচার্ড ও তার সঙ্গীরা ওই জীবটিকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। সে জাইলসকে অনুরোধ করতে লাগলো যে তাদের যে কোনো উপায়ে ওই জীবটিকে বাঁচাতে হবে, কিন্তু জাইলসের মনে হলো যে এলিসা হয়তো কোনো সাধারণ মাছ বা জলজ প্রাণীর কথা বলছে এবং এই ধরনের কোনো জীবকে বাঁচাতে গিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া জাইলসের কাছে বোকামি বলে মনে হলো। কিন্তু এলিসা তাকে ইশারায় বোঝালো, যদিও জীবটি বোবা, তবুও সে একজন মানুষের মতো জিনিসপত্র ভাবতে ও বুঝতে পারে। সে আমাকে নিজের বন্ধু বলে মনে করে এবং আমাকে দেখলে তার সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়। আমি জীবনে প্রথমবার এমন কাউকে পেয়েছি যে আমার মধ্যে কোনো ত্রুটি দেখতে পায় না। সে কেবল আমার ভালো দিকগুলো দেখে, তাই আমি যেভাবেই হোক তাকে বাঁচাতে চাই। এতে জাইলসও এলিসার মনের ভেতরে ওই জীবটির প্রতি থাকা সেই ভালোবাসা অনুভব করলো এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। এদিকে রবার্ট আরও একবার তার রাশিয়ান সঙ্গীদের সাথে দেখা করলো। এবার তার সঙ্গীরা তাকে একটি ডিভাইস এবং একটি ইঞ্জেকশন দিয়ে বলল, ওই জীবটিকে চুরি করে আমাদের দেশে নিয়ে যাওয়া অসম্ভব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাকে শেষ করে দেব, কারণ আমরা যদি তার ফায়দা তুলতে না পারি, তবে আমেরিকানদেরও তুলতে দেব না। তুমি এই ডিভাইসটি ফ্যাসিলিটির ফিউজ বক্সে লাগিয়ে দেবে। এতে 5 মিনিটের জন্য সমস্ত ক্যামেরা এবং বিদ্যুৎ বন্ধ করে দেবে। ফ্যাসিলিটিতে যখন অন্ধকার হবে, তখন তুমি এই ইঞ্জেকশনটা দিয়ে জীবটিকে শেষ করে দেবে। রবার্ট নিজের দেশের প্রতি অনুগত ছিল ঠিকই, কিন্তু তার সঙ্গীদের এই সিদ্ধান্তে সে ভীষণ হতাশ হলো। ঠিক পরের দিন সকালেই রিচার্ড ওই জীবটির কাটাছেঁড়া করাতে চলেছিল। রবার্ট বুঝতে পারছিল না যে সে জীবটিকে কিভাবে বাঁচাবে। অন্যদিকে এলিসা জাইলসের সাথে মিলে একটি প্ল্যান বানালো। তারা রাতের বেলা ওই জিপটিকে লন্ড্রির গাড়িতে করে ফেসিলিটি থেকে পালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। এর জন্য জাইলস তার ভ্যানে সেই লন্ড্রি কোম্পানির নাম পেইন্ট করে দিল, যারা ফেসিলিটিতে নোংরা কাপড় নিতে আসতো। সেই সাথে সে নিজের শিল্পকলার জোরে ফেসিলিটি স্টাফদের একটি নকল আইডিও বানিয়ে ফেলল। এলিসা জাইলসকে বলল যে তাকে ঠিক 5টার সময় গাড়ি নিয়ে ফেসিলিটির লোডিং ডোকে পৌঁছাতে হবে। এলিসা এই সময়টা বেছে নিয়েছিল কারণ 5টার সময়ই স্টাফদের শিফট বদল হয়। এভাবে পুরো পরিকল্পনা নিয়ে এলিসা ডিউটিতে চলে গেল। সে সকাল হওয়ার অপেক্ষা করলো এবং 5টা বাজার ঠিক আগে লুকিয়ে ল্যাবের ভেতরে ঢুকে পড়ল। প্রথমে এলিসা দারুণ বুদ্ধিমত্তার সাথে ল্যাবের ক্যামেরার ফোকাস ওপরের দিকে ঘুরিয়ে দিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। তারপর সে ওই জিপটিকে শিকল থেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক তখনই সেখানে রবার্ট এসে উপস্থিত হলো। আসলে রবার্টের সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না, তাই সে ওই জিপটিকে মেরে তার যন্ত্রণা দূর করতেই এসেছিল। কিন্তু এলিসাকে ওই জিপটিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে রবার্টও এলিসাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে এলিসাকে শেকলের চাবিটা দিয়ে দিল। এদিকে পরিচ্ছন্নতা কর্মীদের শিফটও বদলাচ্ছিল, তাই সবাই নিজেদের অ্যাটেন্ডেন্স কার্ড নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু জেলরা দেখলো যে এলিসার কার্ডটি তখনও ফেসিলিটির ভেতরেই রয়ে গেছে। জেলরা বুঝতে পারলো যে এলিসা নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাচ্ছে।
জেলডা তার কার্ডটি নিজের কাছে রেখে দিল এবং ফ্যাসিলিটির ভেতরে তাকে খুঁজতে গেল। ততক্ষণে এলিসা ও রবার্ট ওই জিপটিকে মুক্ত করে একটি কাপড় রাখার গাড়িতে তুলে ফেলেছিল এবং তাকে কাপড়ের মাঝখানে লুকিয়ে দিয়েছিল। রবার্ট এলিসাকে বলল, তোমাকে এই জিপটিকে সবসময় জলের মধ্যে রাখতে হবে এবং খেয়াল রেখো জল যেন নোনা হয়, কারণ এটি সমুদ্রের জলের জিপ। সেই সঙ্গে রবার্ট থেকে একটি বাক্সে করে কিছু জিনিস দিয়ে বলল যে এই জিনিসটি প্রতি 3 দিন অন্তর ওই জিপটির জলে মিশিয়ে দিতে হবে। এই জিনিসটি ওই জিপটিকে পুষ্টি যোগাবে। আর এরপর রবার্ট আরও বলল, আগামী 5 মিনিটের মধ্যে আমি এখানের বিদ্যুৎ বন্ধ করে দেব। এর মধ্যে তুমি কোনো না কোনো উপায়ে ওকে এখান থেকে নিয়ে যাও। আশা করি এর জন্য কোনো পরিকল্পনা তোমার আছে। একথা বলে রবার্ট সেখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী জাইলসও তার লন্ড্রির ভ্যান নিয়ে ফ্যাসিলিটিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু ফ্যাসিলিটিতে ঢোকার আগেই এক গার্ড তাকে আটকে দিল। সেই গার্ড জাইলসের কাছে তার আইডি চাইল এবং তা পরীক্ষা করতে লাগলো। ঠিক এই সময়ে ওদিকে রিচার্ডও সিসিটিভির মনিটরে জাইলসের লন্ড্রির ভ্যানটি দেখতে পেল। লন্ড্রির ভ্যান দেখে রিচার্ডের সন্দেহ হলো যে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। সে গার্ডকে ফোন করলো। ওদিকে গার্ড জাইলসের আইডি চেক করতে করতে ফোন রিসিভ করতে এগিয়ে গেল। জাইলস আইডিটি খুব ভালোভাবেই নকল করেছিল, কিন্তু তা তৈরি করতে যে কালি ব্যবহার করা হয়েছিল সেটাই সব সর্বনাশ করে দিল। গার্ড আইডি কার্ডটি ছোঁয়া মাত্রই কালি মুছে যেতে লাগলো, যার ফলে গার্ড বুঝতে পেরে গেল যে আইডিটি জাল। গার্ড সঙ্গে সঙ্গে জাইলসের দিকে বন্দুক তাকালো এবং তাকে ভ্যান থেকে বাইরে বেরিয়ে আসতে বলল। এদিকে রিচার্ডও জাইলসের ভ্যানের দিকে ছুটে গেল। ঠিক এই সময় ওদিকে এলিসা ওই জিপটিকে লোডিং ডকে নিয়ে চলে এসেছিল, কিন্তু তখনই জেলডা তাকে দেখতে পেল। জেলডার পুরো বিষয়টি বুঝতে বাকি রইল না। সে এলিসার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তাকে ওই জিপটিকে নিয়ে যেতে বাধা দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ওদিকে রবার্ট ফিউজ বক্সে তার ডিভাইসটি ফিট করে পুরো ফ্যাসিলিটির বিদ্যুৎ সংযোগ কেটে দিল এবং লোডিং ডকে এসে পৌঁছালো। সে এলিসাকে বলল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় বাকি আছে। একথা শুনে জেলডাও এলিসাকে সাহায্য করতে বাধ্য হলো। তখনই রবার্ট দেখল যে জাইলস গার্ডের বন্দুকের নিশানায় রয়েছে। সে ছুটে গেল এবং পেছন দিক থেকে গার্ডকে একটা ইনজেকশন ফুটিয়ে দিল, যার ফলে গার্ড সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জাইলস নিজের যান বাঁচানোর স্বস্তি নিয়ে সঙ্গে সঙ্গে লোডিং ডকে পৌঁছে গেল। এলিসা ওই জিপটিকে দ্রুত ভ্যানে তুলল এবং জাইলসের সাথে সেখান থেকে চম্পট দিল। রবার্টও দ্রুত জেলডাকে নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। এভাবে এলিসা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রিচার্ডের নাকের নিচ থেকে ওই জিপটিকে চুরি করে নিয়ে গেল। কিন্তু রিচার্ড খুনাক করেও টের পেল না যে এই জিপটিকে চুরি করার পেছনে এলিসার হাত রয়েছে এবং এই চুরিতে রবার্টও তাদের সাথে জড়িত। তার কেবল এটাই মনে হচ্ছিল যে এর পেছনে কোনো বড় গ্যাংয়ের হাত রয়েছে। এদিকে এলিসা ওই জিপটিকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এলো। সেই জিপটি বেশিক্ষণ জলের বাইরে থাকতে পারতো না, তাই এলিসা সঙ্গে সঙ্গে তাকে জল ভর্তি করে নিজের বাথটাব বা পুলে শুইয়ে দিল এবং সেই জলে রবার্টের দেওয়া সেই পুষ্টির উপাদানটি মিশিয়ে দিল। কিন্তু তবুও সেই জিপটি ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। তখন এলিসার মনে পড়ে গেল যে রবার্ট তাকে জলে লবণ মেশানোর কথাও বলছিল। সে ছুটে গিয়ে লবণের কৌটো নিয়ে এলো এবং সমস্ত লবণ জলে ঢেকে দিল। কিন্তু এবারও সেই জিপটির মধ্যে কোনো নড়াচড়া দেখা গেল না। এটি দেখে এলিসা ভীষণ নিরাশ হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ সেই জিপটি গভীর নিঃশ্বাস নিতে নিতে জেগে উঠল। এখন সে একদমই ঠিকঠাক ছিল। এটি দেখে এলিসারও যেন প্রাণ ফিরে এলো। ওদিকে যখন জেনারেল ওই জিপটি চুরির খবর পেলেন, তখন তিনি রিচার্ডকে বলে দিলেন যে সে যত দ্রুত সম্ভব যেন ওই জিপটিকে ফিরিয়ে নিয়ে আসে, আর যদি না আনে তবে তাকে চাকরি থেকে হাত ধুতে হবে। একথা শুনে রিচার্ড পুরো জানপ্রাণ দিয়ে ওই জিপটিকে খুঁজতে লেগে পড়ে। পরের দিন সকালে এলিসা একটি বড় খালের কাছে এলো। সেই খালের জল সরাসরি গিয়ে সমুদ্রে মিশেছিল। এলিসা এবার ওই জিপটিকে জলে মুক্ত করে দিতে চেয়েছিল, কিন্তু সেই সময় খালের জলের পরিমাণ ছিল কম। খালে যখন জল 30 ফুট ওপর পর্যন্ত ভরে যেত, কেবল তখনই তা সমুদ্রে গিয়ে মিলিত হতো এবং এমনটা কেবল অক্টোবর ও নভেম্বর মাসেই হতো, কারণ ওই দিনগুলোতে বৃষ্টি বেশি হতো। এলিসা ওই জিপটিকে মুক্ত করার জন্য 10 নভেম্বরের দিনটাই বেছে নিল। যদিও সেই দিনটি আসতে আসতে এখনো কিছুটা সময় বাকি ছিল। এর মাঝে এলিসা ওই জিপটির খুব ভালো মতনে যত্ন আত্তি করছিল এবং যখন এলিসা কাজে চলে যেত তখন জাইলস তার দেখভাল করত। এরই মধ্যে এক রাতে ওই জিপটির দেখভাল করতে করতে জাইলসের চোখ লেগে গেল। জাইলসকে ঘুমিয়ে পড়তে দেখে সেই জিপটি কৌতূহলবশত বাথরুম থেকে বেরিয়ে এলো। তখনই সে হলে জাইলসের একটি পোষা বিড়াল দেখতে পেল। সেই বিড়ালটি ওই জিপটিকে দেখে গড়গড় করতে করতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে পুরো ঘরে একটি চিৎকারের আওয়াজ কেঁপে উঠল। তা শুনে জাইলসও ঘুম থেকে জেগে উঠল। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। তখনই সে দেখল যে সেই বিড়ালটি ওই জিপটির শিকার হয়ে গেছে।
সেই জিপটি তাকে কাঁচাই চিবিয়ে খাচ্ছিল। জাইলস যখন তাকে আটকাতে গেল তখন সেই জিপটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠল এবং জাইলসের হাতে থাবা মেরে সেখান থেকে পালিয়ে গেল। জাইলস সেই মুহূর্তে এলিসাকে ফোন করলো এবং তাকে বাড়িতে ডেকে পাঠালো। জাইলসের হাতে রক্তপাত দেখে এলিসা অস্থির হয়ে উঠল, কিন্তু জাইলস তাকে বুঝিয়ে বলল যে ওই জিপটি কেবল ভয়ের কারণেই তার উপর হামলা করেছে। জাইলস এলিসাকে সঙ্গে সঙ্গে ওই জিপটি খুঁজতে পাঠিয়ে দিল। এলিসা তাকে খুঁজতে খুঁজতে যখন বাইরে এলো তখন দেখলো যে তার অ্যাপার্টমেন্টের নিচতলায় থাকা থিয়েটারের দরজায় রক্তমাখা হাতের ছাপ রয়েছে। এলিসা বুঝতে পারলো যে ওই জিপটি থিয়েটারের ভেতরেই গেছে। সে যখন থিয়েটারে প্রবেশ করলো তখন ভাগ্যবশত জিপটি সেখানেই ছিল। সে বড় পর্দায় চলা সিনেমা দেখে অবাক হচ্ছিল। ভালো ব্যাপার ছিল এই যে সেই সময় পুরো থিয়েটারটি ফাঁকা ছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। এলিসা তাকে শান্ত করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। ফিরে এসে এলিসা জাইলসের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। ঠিক এই সময়ে সেই জিপটি জাইলসের কাছে এলো। সে নিজের হাত জাইলসের মাথার উপর রাখলো এবং জাইলসের হাত নিজের মাথায় রাখলো। তখনই ওই জিপটির শরীর থেকে নীল রঙের আলোর মতো বের হতে থাকলো। জাইলস তা দেখে অবাক হয়ে গেল। এরপর সেই জিপটি জাইলসের আঘাতের জায়গায় নিজের হাত রাখলো। জাইলস বুঝতে পারলো যে ওই জিপটির নিজের কাজের জন্য অনুশোচনা হচ্ছে। তার মানে হলো যে হয়তো এটিই ওই জিপটির ক্ষমা চাওয়ার একটা উপায়। জাইলস সেই জিপটিকে ক্ষমা করে দিল এবং নিজের জখমে ব্যান্ডেজ করে নিল। এখন ধীরে ধীরে সেই জিপটি মানুষের অনুভূতিগুলো বুঝতে শুরু করেছিল। সে এলিসার প্রেমে পড়ে গিয়েছিল এবং এলিসাও তাকে ভালোবাসতে শুরু করেছিল। তাদের এই মিলন কেবল মনের দিক থেকেই সীমাবদ্ধ ছিল না, বরং শারীরিক দিক থেকেও তাদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এলিসার কাছে যেন ওই জিপটির রূপেই তার জীবনসঙ্গী এসে গিয়েছিল। তারা দুজনে একে অপরের সাথে খুব সুখী ছিল। এদিকে রিচার্ড একদম জোর কদমে ওই জিপটির খোঁজ চালিয়ে যাচ্ছিল। তার ওই জিপটিকে গায়েব করার বিষয়টি রবার্টের উপর সন্দেহ হয়েছিল, কারণ রবার্ট শুরু থেকেই ওই জিপটিকে মেরে ফেলার বিরুদ্ধে ছিল। রিচার্ড রবার্টের উপর নজর রাখতে শুরু করলো। এদিকে রবার্টের রাশিয়ান সঙ্গীরা ভাবছিল যে রবার্ট তার কাজ শেষ করে ওই জিপটিকে ইঞ্জেকশন দিয়ে শেষ করে দিয়েছে। তারা রবার্টকে কথা দিয়েছিল যে তারা খুব শীঘ্রই তাকে আবার রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে। এরই মধ্যে একদিন সকালে জাইলস ঘুম থেকে উঠে এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেল। সে দেখলো যে তার ক্ষতগুলো সম্পূর্ণ মিলিয়ে গেছে, যেন সেই ক্ষত কখনো ছিলই না। শুধু তাই নয়, তার মাথায় নতুন চুলও গজিয়ে উঠেছে, যা পাওয়ার ইচ্ছে তার সবসময় ছিল। জাইলস বুঝতে পারলো যে এই সমস্ত ম্যাজিক বা জাদু ওই জিপটিরই। তার মনে আর কোনো সন্দেহ রইল না যে ওই জিপটি সত্যিই কোনো দেবতা। জাইলস একথা এলিসাকেও জানালো, তবে একথা শুনে এলিসার একটু অবাক লাগলো না, কারণ সে নিজেও তো সেই জিপটির জাদুকরী ছোঁয়া অনুভব করেছিল। অবশেষে সেই দিনটি এসে গেল যেদিন শহরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং খালটি জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অর্থাৎ এবার ওই জিপটিকে মুক্ত করে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু এলিসা ওই জিপটিকে এত বেশি ভালোবেসে ফেলেছিল যে তার থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবলেই তার বুক ফেটে কান্না আসতো। তবে সে এও ভালো করে জানতো যে সে যদি ওই জিপটিকে আজ মুক্ত না করে, তবে রিচার্ড আজ হোক বা কাল হোক তাকে খুঁজে বের করে মেরে ফেলবে। অন্যদিকে রবার্টের দেশ ছাড়ার সময় হয়ে গিয়েছিল। তার রাশিয়ান সঙ্গীরা তাকে সমস্ত জিনিসপত্র নিয়ে সেই নির্জন জায়গায় দেখা করতে ডেকেছিল, কিন্তু রবার্ট জানতো না যে রিচার্ড তার পেছন পেছন আসছে। রবার্ট সেই নির্জন জায়গায় পৌঁছানোর সাথে সাথেই তার দুই সঙ্গী সেখানে এলো, কিন্তু তখনই তারা হঠাৎ বন্দুক বের করে রবার্টকে গুলি করে দিল। রবার্ট মাটিতে লুটিয়ে পড়ল। আসলে ওই লোকগুলো কাজ শেষ হওয়ার পর নিজেদের গুপ্তচরদের এভাবেই মেরে ফেলত। তবে তারা রবার্টকে পুরোপুরি শেষ করার আগেই রিচার্ড সেখানে এসে পৌঁছালো। সে ওই দুই রাশিয়ানকে গুলি করে মেরে ফেলল। এরপর সে রবার্টের কাছে এলো। রবার্ট তখন যন্ত্রণায় ছটফট করছে। রিচার্ড বুঝতে পেরেছিল যে রবার্ট একজন রাশিয়ান গুপ্তচর। সে রবার্টকে টর্চার করতে করতে বলল, আমি তোকে কেবল একটা সুযোগ দিচ্ছি, বল কোন গ্যাংটি ওই জিপটিকে চুরি করেছে। একথা শুনে মুমূর্ষু রবার্টের মুখেও হাসি ফুটে উঠল। সে বলল, তোর কি এখনো মনে হয় এটা কোনো গ্যাংয়ের কাজ? তারা কোনো গ্যাং নয়, বরং তারা হলো পরিচ্ছন্নতা কর্মী। এটুকু শোনা মাত্রই রিচার্ড বুঝে গেল যে এই সমস্ত কাণ্ড জেলডা এবং এলিসার করা, কারণ একমাত্র তাদের দুজনেরই লেবে যাওয়ার অ্যাক্সেস ছিল। রিচার্ড রবার্টকে মেরে ফেললো এবং সেই মুহূর্তে জেলডার বাড়িতে গিয়ে হাজির হলো। সে সময় জেলডা তার স্বামীর সাথেই ছিল। রিচার্ড জেলডাকে হুমকি দিয়ে জিজ্ঞাসা করলো যে ওই জিপটি কোথায় আছে, কিন্তু জেলডা কোনোভাবেই রিচার্ডকে সত্যিটা বলতে রাজি হয় না। কিন্তু তার স্বামী ছিল এক নম্বর ভীরু। রিচার্ডের রাগ দেখে সে ভয়ে সমস্ত সত্যিটা বলে দিল যে সেই জিপটি এলিসার কাছে আছে। রিচার্ড তৎক্ষণাৎ এলিসার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখনই জেলডা এলিসাকে ফোন করে জানিয়ে দিল যে রিচার্ড একটু পরেই সেখানে পৌঁছাচ্ছে। একথা শুনে এলিসা ও জাইলস সঙ্গে সঙ্গে ওই জিপটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। তবে তার আগেই রিচার্ড সেখানে পৌঁছে যায়।
ভাগ্যবশত ততক্ষণে এলিসা ও জাইলস জিপটিকে নিয়ে খালের দিকে রওনা হয়ে গিয়েছিল। সেখানে তাদের না পেয়ে রিচার্ড রাগে যেন প্রায় পাগল হয়ে গিয়েছিল। কিন্তু তখনই রিচার্ডের নজর সেই ক্যালেন্ডারটির উপর পড়ল যেখানে এলিসা বৃষ্টি এবং তারিখের কথা মার্ক করে রেখেছিল। তা দেখেই রিচার্ড বুঝতে পেরে গেল যে এলিসা ওই জিপটিকে মুক্ত করতে খালে নিয়ে গেছে। অন্যদিকে এলিসা ও জাইলস ওই জিপটিকে নিয়ে খালের ধারে পৌঁছে গিয়েছিল। এবার এলিসা আর সেই জিপটির দুজন দুদিকে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। এলিসা নিজের আবেগ ও কষ্টকে দমন করে সেই জিপটিকে বিদায় জানালো এবং চোখের জল চেপে ধরে সেখান থেকে ফিরে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই রিচার্ড সেখানে এসে পৌঁছালো। সে প্রথমে জাইলসকে আঘাত করে অজ্ঞান করে দিল, আর এরপর সেই জিপ এবং এলিসা দুজনকেই গুলি করে উড়িয়ে দিল। কিন্তু তখনই জাইলস জ্ঞান ফিরে পেয়ে একটা কাঠের টুকরো দিয়ে রিচার্ডকে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ল এবং দৌড়ে এলিসার কাছে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ এলিসা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। জাইলস এলিসাকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সেই জিপটির শরীর চকচক করে উঠল এবং সে হঠাৎ জেগে উঠল। ওই জিপটি অমর ছিল। সে নিজের বুকে হাত বুলিয়ে কোনো জাদুকরি কালির মতো নিজের ক্ষতচিহ্ন মুছে ফেলল। সে দেখতে পেল যে রিচার্ড আবার উঠে দাঁড়িয়েছে এবং তাদের শেষ করার জন্য তার বন্দুক রিলোড করছে। এটা দেখে সেই জিপটি রাগে রিচার্ডের কাছে এলো এবং তার থাবার এক আঘাতেই তার গলা চিরে ফেলল। রিচার্ড যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা গেল। এরপর সেই জিপটি এলিসার কাছে এলো। তার নিজের এলিসাকে মৃত অবস্থায় দেখে তার বুক কান্নায় ফেটে এলো। সে এলিসাকে কুলে তুলে নিল এবং জলে লাফিয়ে পড়ল। এলিসা বেহুশ হয়ে জলের নিচে তলিয়ে যেতে থাকলো। ঠিক তখনই সেই জিপটি এলিসার কাছাকাছি এলো। সে এলিসার গলার দুপাশে থাকা সেই জন্ম দাগগুলোর দিকে তাকালো, যেগুলো এলিসা জন্মের পর থেকেই পেয়েছিল। সেই দাগগুলোর ওপর নিজের হাত রেখে সেই জিপটি ভালোবাসার সাথে এলিসাকে একটি কিস করলো এবং ঠিক পরের মুহূর্তেই তার থেকে একটু দূরে সরে গেল। তৎক্ষণাৎ এমন কিছু ঘটল যা বিশ্বাস করা অসম্ভব। এলিসার গলা সেই জন্মদাগগুলো মাছের মতো ফুলকা বা গ্লিসে পরিণত হয়ে গেল এবং এলিসা সেই গিলের সাহায্যে জলের নিচেও শ্বাস নিতে নিতে জেগে উঠল। এলিসা এখন ওই জিপটির জগতেরই একটি অংশ হয়ে গিয়েছিল। তারা দুজনে একে অপরকে বাহুডোরে জড়িয়ে ধরল এবং সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেল। সত্যি এলিসার ভালোবাসা জলের মতোই খাঁটি ছিল।